আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুরুতেই শিরোনাম। নেতানিয়াহুর কপালে দুঃখ আছে বললেন মার্কিন যুক্তরাষ্ট্র। পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, চিন্তিত বাইডেন। ইউক্রেনকে টরাস মিসাইল দেবে না জার্মানি। বিদেশি শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গাজায় 1000 মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এবার বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে উদ্দেশ্য করে সতর্কবার্তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ODNI। নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে তার সরকার বিপদে পড়তে পারে বলে জানিয়েছে তারা। খবরটি TRT ওয়ার্ল্ড। সোমবার ODNI পরিচালকের কার্যালয় থেকে প্রকাশ করা একটি প্রতিবেদনে এমন সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদনটি গত 22 জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতা হিসেবে নেতানিয়াহুর কার্যকারিতা এবং সেই সঙ্গে ফিলিস্তিনি ও নিরাপত্তা ইস্যুতে কঠোর নীতি অনুসরণকারী অতি ডান এবং অতি অর্থোডক্স দলগুলোর শাসক জোট হুমকির মুখে পড়তে পারে। গাজা যুদ্ধের আগে থেকেই নেতানিয়াহুর শাসনের প্রতি জনসাধারণের মধ্যে অবিশ্বাস গভীর ও বিস্তৃত ছিল বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ODNI আরও জানিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে দেশটিতে একটি বড় বিক্ষোভ হতে পারে, আর এরপর একটি ভিন্ন আরও মধ্যপন্থী সরকার ইসরায়েলের দায়িত্ব গ্রহণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তারা। গোয়েন্দা প্রতিবেদন আরও বলছে, ইসরায়েল সম্ভবত আগামী কয়েক বছর ধরে হামাসের কাছ থেকে দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হবে। প্রতিবেদনে গাজা যুদ্ধ নিয়ে সতর্ক বার্তায় ODNI জানায়, এই সংঘাত একটি বৃহত্তর আন্তঃরাজ্য যুদ্ধে পরিণত হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের করা মন্তব্যের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সমালোচনার জবাবে বৃহস্পতিবার ক্রেমলিন বলেছেন, রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি। যুক্তরাষ্ট্র এ বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বুধবার রুশ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য কৌশলগত দিক থেকে প্রস্তুত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায় তাহলে তা চলমান সংঘাতের উল্লেখযোগ্য সম্প্রসারণ হিসেবে বিবেচিত হবে। পুতিনের এই মন্তব্যের সমালোচনা করে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়েরে সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন বুঝতে পেরেছে রুশ নেতা মস্কোর পারমাণবিক মতবাদকে পুনরায় সমর্থন করেছেন। ইউক্রেন সংঘাত জুড়ে প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র নিয়ে বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন বাগাড়ম্বর করেছেন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন এই বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন। পরিস্থিতির পুনর্বিবেচনা করে রাশিয়া তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। পেসকভ বলেছেন, পুতিন একই সাক্ষাৎকারে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ধারণাটি তার মাথায় কখনই আসেনি বলেও জানিয়েছেন। হোয়াইট হাউসের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের এই মুখপাত্র বলেন, এই বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাচ্ছে হোয়াইট হাউস। পুতিন ওই সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে কোনো হুমকি দেননি। প্রেসিডেন্ট কেবল সেই কারণগুলোর কথা বলেছিলেন যা পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে অনিবার্য করে তুলতে পারে। এসব কারণই আমাদের সংশ্লিষ্ট নথিতে আছে যা বিশ্বজুড়েও সুপরিচিত। এছাড়া পশ্চিমের সবাই ইচ্ছাকৃতভাবে তার মন্তব্যকে আমলে নিতে ব্যর্থ হয়েছে যে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা তার মাথায় কখনই আসেনি। বিভিন্ন যুদ্ধের পরিস্থিতিতে এই অস্ত্রের বিকাশ ঘটেছে, কিন্তু তারা প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাচ্ছে তার মন্তব্যকে। এমনকি তারা প্রেসিডেন্ট পুতিনের কথা শুনতে অনিচ্ছুক। সূত্র রয়টার্স।
ইউক্রেনকে টরাস মিসাইল দেবে না জার্মানি, নিশ্চিত করলেন চ্যান্সেলর। ইউক্রেনকে দূরপাল্লার টরাস ক্রুজ মিসাইল না দেওয়ার কথা আবারও ঘোষণা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। গতকাল ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষে অনুষ্ঠিত এক বিতর্কে প্রশ্নের জবাব দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি। উন্নত অস্ত্র সরবরাহ করলে দেশটি আরও সরাসরি রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, টরাস ক্রুজ মিসাইল ব্যবহারে দেশটির সৈন্যদের অংশগ্রহণ দরকার, যেটি এমন একটি রেখা যা জার্মানি চ্যান্সেলর হিসেবে তিনি অতিক্রম করতে চান না। গাজা যুদ্ধে সৃষ্ট শ্রমিক সংকট কাটাতে ইসরায়েল ভারতীয়দের দিকে ঝুঁকছে। ইসরায়েল 10,000 থেকে 20,000 ভারতীয় অভিবাসী শ্রমিক নেওয়ার আশা করছে। চলমান গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের শ্রমিকদের ঘাটতি দেখা দেওয়ায় ভারত থেকে শ্রমিক নিয়ে এই ঘাটতি পূরণ করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। গাজা যুদ্ধের পর ফিলিস্তিনি শ্রমিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটিতে এই শ্রমিক সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি নির্মাণ ও অন্যান্য খাতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ফিলিস্তিনিদের নিষিদ্ধ করা হয়েছে যুদ্ধের কারণে। 7 অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালানোর আগে ইসরায়েল শ্রমিক নিয়োগের বিষয়ে ভারতের সাথে আলোচনা করছিল। ফিলিস্তিনি শ্রমিকদের ওপর কঠোর বিধি নিষেধ আরোপ করার পর দেশটির অর্থনীতি একটি ধাক্কা খায়। অনেক বিদেশি শ্রমিক, বিশেষ করে থাইল্যান্ডের হাজার হাজার অভিবাসী শ্রমিক সংঘাতের কারণে ইসরায়েল ছেড়ে বাড়ি ফিরেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, আগামী মাসগুলোতে দেশটি 10,000 থেকে 20,000 ভারতীয় অভিবাসী শ্রমিক নেওয়ার আশা করছে। ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশনের তথ্য অনুসারে এটি 2021 সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এখন পর্যন্ত দেশটিতে প্রবেশকারী বিদেশি শ্রমিকদের মোট সংখ্যার সমান হবে। ইসরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল সেই পজনার বলেছেন, আগামী বছরগুলোতে ভারত ইসরায়েলের নির্মাণ শ্রমিকদের বৃহত্তম সরবরাহকারী দেশ না হলেও অন্যতম দেশ হবে। পজনার জানিয়েছেন, নয়াদিল্লি এবং চেন্নাই থেকে ইতোমধ্যে প্রায় 5,000 শ্রমিক নিয়েছে ইসরায়েল। তিনি আরও বলেন, ইসরায়েলি নির্মাণ খাতের প্রায় 1/3 শ্রমিক ফিলিস্তিনি ছিলেন, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর গাজা ও অধিকৃত পশ্চিম তীরের শ্রমিকদের কাজের অনুমতি বাতিল করা হয়েছে। তাই ভারতীয় শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ বাড়ছে দেশটির। ডিসেম্বরে ইসরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাউল স্ক্রুগো ইসরায়েলি আইন প্রণেতাদের বলেছিলেন, দেশটির নির্মাণ খাতের উৎপাদন ক্ষমতা 30% পৌঁছেছে। ভারতীয় শ্রমিকদের প্রতি ইসরায়েলের আগ্রহ সাম্প্রতিক বছরগুলিতে ভারতের সাথে দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের মন্তব্য অনুসারে গাজা যুদ্ধের আগেও দুই দেশ গত বছরের মে মাসে একটি চুক্তি স্বাক্ষর করেছিল, যাতে বলা হয়েছিল 42,000 ভারতীয় নির্মাণ ও নার্সিং কর্মী ইসরায়েলে পাঠানো হবে। স্থানীয় ভারতীয় মিডিয়া এবং ইসরায়েলি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী প্রায় 17,000 ভারতীয় কর্মী এখন ইসরায়েলে বসবাস করছেন, যাদের মধ্যে বেশিরভাগই নার্সিংয়ে নিযুক্ত। ভারতীয় কর্মকর্তারা যুদ্ধের সাথে সম্পর্ক কমিয়ে দিলেও তারা বলেছেন, শ্রমিক নিয়োগ আরও বৃদ্ধি পাচ্ছে। নিয়োগের সাথে জড়িত একজন ভারতীয় সরকারি কর্মকর্তা বলেছেন, এটি কেবল শুরু, সামনে এর পরিসর আরও বাড়বে। ভারতীয় শ্রমিক ইউনিয়ন ইসরায়েলে এই বিপজ্জনক পরিস্থিতিতে শ্রমিক নিয়োগের নিন্দা জানিয়েছে। হরিয়ানার নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামহের বিভানি বলেছেন, আমরা এর বিরুদ্ধে, কারণ এটি শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তারা শ্রমিকদের বিশাল বেতন দিয়ে প্রলুব্ধ করছে, কিন্তু আমরা শ্রমিক কেউ যাব না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে পাওয়া রিপোর্ট থেকে জানা যায়, হামাসের হামলার পর থেকে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল থেকে থাই শ্রমিকদের পাশাপাশি অনেক নেপালি শ্রমিকও দেশে ফিরে গেছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ভারতীয় ইউনিয়ন প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে, এই পদক্ষেপটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলে চলমান গণহত্যা ও যুদ্ধের সাথে ভারতের সম্পর্ক ইঙ্গিত করবে। হরিয়ানার একজন নির্মাণ শ্রমিক বিনোদ ডাঙ্গি বিপজ্জনক জেনেও ইসরায়েলে যাওয়ার ব্যাপারে বলেন, আমাকে কোথাও না কোথাও কাজ করতে হবে, এটা এখানেও বিপজ্জনক, কিন্তু আমি ইসরায়েল ঘুরতে যাচ্ছি না, আমি আমার পরিবারের জন্য যাচ্ছি। 5
মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। হামলা থেকে বাদ পড়েনি ধর্মীয় স্থাপনাও। ফলে রমজান মাসেও নামাজের স্থান পাচ্ছেন না গাজাবাসী। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত গাজায় অবস্থিত 1200 মসজিদের মধ্যে অন্তত 1000 মসজিদ পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ইমাম, মুয়াজ্জিন ও হাফেজ সহ শতাধিক ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হয়েছেন। গাজার বাসিন্দারা জানিয়েছেন, রমজান মাসে তারাবি নামাজের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না, কারণ মসজিদগুলো ধ্বংস করা হয়েছে। এমনকি ওযু করার জন্যও মিলছে না পানি। এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RIA এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র বাহিনী সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা শব্দের চেয়ে 8 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।